নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা সন্ধ্যার পরে সাবধান, আজকের চতুর্থ এবং শেষ পর্ব। এখন শুনবেন প্রথম গল্প, বাদলার গল্প। রমঝম রমঝম বৃষ্টি থামবার আর নাম নেই। সন্ধে হয় হয়। আমার বাড়ির বারান্দায় আমরা 5 জনে বসে আছি। বেয়ারা এসে আচার তেল মাখা, গোটার মশলা ছড়ানো, নারকেল কুড়ি আর পেঁয়াজের কুচি মেশানো মুড়ি এবং তার সঙ্গে বেগুনি, পটলি ও শশা দিয়ে গেল। সামনেই গঙ্গা। বৃষ্টির ধারা ঠিক কুয়াশার মতোই গঙ্গার বুকের উপরে ছড়িয়ে পড়েছে। ওপারে কোথায় আকাশ আর জলের সীমা কিছুই বোঝার জো নেই। এমনকি ওপারের বনের সবুজ রেখা পর্যন্ত আর দেখা যায় না। গঙ্গা জলের ওপরে বৃষ্টিধারার চিকের ভিতর দিয়ে মাঝে মাঝে দেখা যাচ্ছে এক একখানা পানসি ঠিক অস্পষ্ট স্বপ্নের মতো জেগে উঠেই আবার অদৃশ্য হয়ে পড়ছে। নৌকোগুলোর দেহ যেন ছায়ার মায়া দিয়ে গড়া। তাদের যেন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। শ্যামচন্দ্র এক মুঠো মুড়ি মুখে পুরে গঙ্গার দিকে ফিরে চর্বণ করতে করতে অস্পষ্ট স্বরে বললে, আর চারিদিক রহস্যের ঘেরাটোপে ঢাকা। এই দেখো না, নৌকোগুলো ভেসে যাচ্ছে, ঠিক যেন ভুতুরে নৌকোর মতোই। রামচন্দ্র চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে মুখগহ্বরে টপ করে একখানা বেগুনি নিক্ষেপ করে বললে, আজকে চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে হ্যামলেটের বুড়ো বাবার প্রেতাত্মা যেন দেখা দিলেও দিতে পারে। মানিকলাল বললে, এমন বাদলায় দল বেঁধে ইলেকট্রিক লাইটের তলায় সোফাকোচে বসে ভূতের গল্প শুনতে ভারী ভালো লাগে। তোমরা কেউ কখনো ভূত দেখেছ? রামচন্দ্র ও শ্যামচন্দ্র একসঙ্গে বললে, না, ভূত আমি বিশ্বাস করি না। অপূর্ব এতক্ষণ এক মনে মুড়ি ফুলুরি খেতেই ব্যস্ত ছিল। এখন সে মুখ খুলে বললে, হ্যাঁ, কোনো ভদ্রলোকেরই ভূত বিশ্বাস করা উচিত নয়। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু ভূতের গল্প শুনতে ভালোবাসি। আমি বললুম, আমিও ভূত বিশ্বাস করি না, কিন্তু ভূতের গল্প বলতে ভালোবাসি। রামচন্দ্র ও শ্যামচন্দ্র একসঙ্গে বললে, বাদলার গল্পই হচ্ছে ভূতের গল্প, কিন্তু সে গল্প সত্যি হওয়া চাই। আমি বললুম, আমার এই গল্প একেবারে সত্য ঘটনা। মানিকলাল বললে, তবে যে বললে তুমি ভূত বিশ্বাস করো না। না, আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু সত্য ঘটনা না হলে ভূতের গল্পের জোর হয় না, তাই প্রত্যেক ভূতের গল্পই সত্য বলে মনে করা উচিত। অপূর্ব বললে, যে গল্পটা তুমি বলবে সেটা কার মুখে শুনেছ? কারুর মুখে শুনিনি, এ গল্প আমার নিজের গল্প। মানিকলাল বললে, মুড়ি ফুলুরি ফুরোলো, বেয়ারা চায়ের ট্রে নিয়ে আসছে, সন্ধ্যার অন্ধকারে চারিদিক ছেয়ে গেছে, আকাশের চাঁদতারা মেঘের চাদর মুড়ি দিয়েছে, হু হু করে ঝোড়ো হাওয়া বইছে, ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, গঙ্গা কাতর আর্তনাদ করছে, আর নদীর তীরে জনপ্রাণী নেই। এই তো ভূতের গল্প শুনবার সময়। কিন্তু এমন গল্প শুনতে চাই যাতে গায়ে কাটা দিয়ে ওঠে। গায়ে কাটা না দিলে, বুকটা ভয়ে ছাতছাত না করলে ভূতের গল্প শুনে আরাম হয় না। ভূত বিশ্বাস করি না, কিন্তু এই ভয় পাওয়ার আরামটুকু ভারী মিষ্টি লাগে। চায়ের পেয়ালায় তাড়াতাড়ি গোটা কয়েক চুমুক দিয়ে আমি আরম্ভ করলুম। কালীপুরে আমার দেশ। আমি কলকাতায় জন্মেছি। ছেলেবেলা থেকে এইখানেই মানুষ হয়েছি। দেশে ভারী ম্যালেরিয়া বলে বাবা আমাকে কখনো দেশের মাটি মারাতে দিতেন না, কিন্তু দেশকে আমি বরাবরই ভালোবাসি। কলেজে যখনই কেউ আমার দেশ কি ও আমার দেশের মাটি প্রভৃতি গান গাইতো, তখনই দেশের জন্যে আমার প্রাণ কেঁদে উঠত। তাই গেল বছরে
একদিন আমার দেশকে দেখতে গেলুম। শুনেছি দেশে আমাদের ভিটে এখনও আছে। বাপ পিতামহের ভিটের ওপরে 2 ফোঁটা চোখের জল ফেলে আসব, এই ছিল আমার মনের ইচ্ছা। কালীপুরের স্টেশনে গিয়ে যখন নামলুম তখন সন্ধে উতরে গেছে। তবে আকাশে দশমীর চাঁদ ছিল বলে পথ চলতে বিশেষ কষ্ট হলো না। গ্রামের কেউ না কেউ আমাকে আশ্রয় দেবে, এই ভেবে মনের আনন্দে গুনগুন করে গান গাইতে গাইতে অগ্রসর হলুম। তখন বৃষ্টি ছিল না বটে, কিন্তু বর্ষাকাল। কাদায় হাঁটু পর্যন্ত পা বসে যাচ্ছে দেখে তাড়াতাড়ি জুতো জোড়া খুলে পবিত্র পুঁথির মতন বগল দাবা করলুম। মাথার ওপরে ম্যালেরিয়ার মশার মেঘ কনসার্ট বাজাতে বাজাতে আমার সঙ্গে এগিয়ে যাচ্ছে। কালো কালো বাদুর উড়ছে, ঝিঝি পোকা ডাকছে, পেঁচারা চেঁচা চেঁচা করে চেঁচাচ্ছে। মাঝে মাঝে ঝোপঝাড়ের ভিতর থেকে সাপের মতন কি যেন বেরিয়ে আসছে। কলকাতার রাস্তায় গ্যাসের আর ইলেকট্রিকের আলোতে পথ চলা অভ্যাস। দশমীর চাঁদের আলো অমাবস্যার অন্ধকারের চেয়ে উজ্জ্বল বলে মনে হচ্ছে না। এক জায়গায় পথের মাঝখানেই একটা প্রায় 3 ফুট গভীর ডোবা ছিল। হঠাৎ ঝপাং করে তার মধ্যে না জেনে ঝাঁপ খেতে হলো। তবু আমি দমলুম না। ডোবা থেকে উঠেই মনের সুখে আবার গান শুরু করলুম। এসব কি গ্রাহ্যের মধ্যে আনতে আছে? কবি গেয়েছেন, ও আমার দেশের মাটি, তোমার পরেই ছোঁয়াই মাথা। গাইতে গাইতে গায়ের কাদা ঝেড়ে পুছে মুখ তুলেই দেখি সামনে একটা ঝোপের আবছায়ায় কালো গা মিশিয়ে কে একজন দাঁড়িয়ে আছে। তাকে দেখে কেমন সন্দেহ হলো। চশমাখানা খুলে পরিষ্কার করে ভালো করে আবার চোখ লাগিয়ে দেখলুম। দেখে সন্দেহ আরও বাড়ল। দিব্যি নাদুস নুদুস চেহারার একটা লোক। রামচন্দ্র ও শ্যামচন্দ্র রুদ্ধশ্বাসে বলে উঠল, হ্যাঁ বলো কি, ভূত নাকি? আমি বললুম, বোধ হয়। কিন্তু লোকটার মাথাটা কাঁধের উপরে ছিল না, ছিল তার হাতে। 2 হাতে মুন্ডুটা সে পেটের কাছে ধরেছিল, আর সেই মুন্ডের ভাটার মতন চোখ দুটো আমার দিকে কটমট করে তাকিয়েছিল। মানিকলাল বললে, গল্পটি এইবারে জমেছে। সত্য গল্প কি না? আমার গায়ে কাটা দিতে শুরু করেছে। তুমি নিশ্চয়ই কন্দকাটা ভূত দেখেছিলে। আমি বললুম, হ্যাঁ। অপূর্ব বললে, তারপরেই তুমি বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে পড়লে। আমি বললুম, না, আমি তার আরও কাছে এগিয়ে গিয়ে তাকে আরও খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলুম। কন্দকাটার হাতে ধরা মুন্ডটা বলে উঠল, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও। আমি তুড়ি দিয়ে গাইলুম, ও আমার দেশের মাটি। কন্দকাটার হাতে ধরা মুন্ড এবার আরও জোরে বললে, হাও মাও খাও। আমি বিরক্ত হয়ে বললুম, দূর তোর, হাও মাও খাওয়ের নিকুচি করেছে। ব্যাপার কি, বেসুরে অমন বাজে চেঁচাচ্ছ কেন? কন্দকাটা খানিকক্ষণ হতভম্বের মতো চুপ করে রইল। তারপর বললে, আমি ভয় দেখাচ্ছি। আমি বললুম, কাকে? সে বললে, তোমাকে। আমাকে কেন? ভয় দেখাতে আমরা ভালোবাসি। কিন্তু আমি ভয় পাইনি। ভয় পাওনি? আচ্ছা, এইবারে তুমি নিশ্চয়ই ভয় পাবে। এই বলে সে মস্ত হা করে ভয়ানক জোরে আবার হাওমাও খাও বলে চেঁচাবার উপক্রম করলে। কিন্তু তার আগেই আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে কন্দকাটার মুন্ডের গালে ঠাস করে এক চপেটাঘাত করলুম। কন্দকাটার হাতে ধরা মুন্ডটা ভ্যাক করে কেঁদে ফেলে বললে, বিনা দোষে তুমি আমাকে চড় মারলে কেন? আমি বললুম, মুন্ড থাকা উচিত কাঁধের ওপরে, মুন্ডটাকে তুমি কাঁধ থেকে খুলে নামিয়ে রেখেছ কেন? কাঁদতে কাঁদতে কন্দকাটা বললে, নইলে যে তোমরা ভয় পাও না। আমি বললুম, কাঁধের মুন্ড হাতে দেখলে আমার মাথা ঘোরে। যদি ভালো চাও তো যেখানকার মুন্ড সেখানেই রেখে দাও, নইলে আবার আমি চড় মারব। কন্দকাটা তাড়াতাড়ি মুন্ডটাকে আবার কাঁধের উপরে বসিয়ে ম্রিয়মাণভাবে নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তার অবস্থা দেখে আমার মনে অত্যন্ত দয়া হলো। আস্তে আস্তে তার পিঠ চাপড়ে আদর করে বললুম, না না,
তুমি কিছু মনে করো না, আর আমি তোমাকে চড় মারব না। কন্দকাটা ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে বললে, তুমি আমাকে দেখে ভয় পেলে না, উল্টে আমাকে চড় মারলে। এখন ভূতের সমাজে আমি এ পোড়ামুখ দেখাবো কেমন করে? ওগো, হে আমার কি দুর্দশা হলো গো! ওগো, আমি যে ভূত পেতনির নাম ডোবালুম গো! ওগো, বেলগাছের ডালে বসে ব্রহ্মদত্তী ঠাকুর যে সব দেখছেন গো! ওগো, তিনি যে আমার কথা সবাইকে বলে দেবেন গো! আমি বললুম, থামো থামো, অত চেঁচিও না। কোথায় তোমার ব্রহ্মদত্তী ঠাকুর? চোখের জল মুছতে মুছতে কন্দকাটা বললে, ওই বেলগাছটার ডালে। পাশেই একটা বেলগাছ, তারই একটা মোটা ডালে উবু হয়ে বসে সাদা ধবধবে পইতে পড়ে একজন মিশকালো লোক গড়গড় করে হুকোয় তামাক খাচ্ছে। আমি বললুম, প্রণাম হই ব্রহ্মদত্তী ঠাকুর, সব শুভ তো? হুকোর আওয়াজ থেমে গেল। ওপর থেকে হেরে গলায় প্রশ্ন হলো, তুমি কে হে? নিবাস কোথায়? আগে আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নিবাস কলকাতায়। এখানে মরতে এসেছো কেন বাবু? ব্রহ্মদত্তীর কথায় আমার ভারী রাগ হলো। আমি বললুম, কীরকম লোকমশাই আপনি? ভদ্রলোকের সঙ্গে কথা কইতে জানেন না? আমি কথা কইতে জানি কি না জানি তা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না, জ্যাঠা ছেলে কোথাকার। আপনি বক্সিং লড়তে জানেন? ব্রহ্মদত্তী চমকে উঠে বললেন, সে আবার কি? গাছের ডাল থেকে নেমে এসে দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। না, আমি নিচে নামতে পারবো না। আমার পায়ে গেটে বাত হয়েছে। আমি এখন এইখানে বসেই তামাক খাবো। তাহলে আমি নিচে থেকেই আপনাকে থানির ছুঁড়ে মারব? ব্রহ্মদত্তী এইবারে হা হা করে হেসে উঠে বললেন, বেশ বেশ, ছোকরা, তোমার মিষ্টি কথা শুনে ভারী খুশি হলুম। তোমার বাবার নাম কি? আগে স্বর্গীয় সূর্যনাথ চট্টোপাধ্যায়, তার জন্ম এই কালীপুরেই। আমার পিতামহের নাম স্বর্গীয় ভাস্করনাথ চট্টোপাধ্যায়। ব্রহ্মদত্তী বললেন, হ্যাঁ, বলো কি, তুমি ভাস্করের নাতি? আরে আরে, এতক্ষণ কথা বলতে হয়? তুমি তো আমাদেরই ঘরের ছেলে হে। ভাস্করের বাপ শশীনাথ যে আমার প্রাণের বন্ধু ছিল। তা খবর সব ভালো তো? আগে হ্যাঁ, আপনার আশীর্বাদে আপাতত সব মঙ্গল। তা কন্দকাটাকে তুমি কি বলেছ? ও কাঁদছিল কেন? আগে কন্দকাটা আমাকে ভয় দেখাতে এসেছিল বলে আমি ওকে একটা চড় মেরেছি। অন্যায় করেছ। দেখো, তোমরা পৃথিবীতে এখন সশরীরে বর্তমান আছো, কত দিকে কত আনন্দ নিয়ে মেতে থাকতে পারো, কিন্তু ভূত বেচারাদের ভাগ্যে সেসব কিছুই নেই। তাদের আনন্দ লাভের একটি মাত্র উপায় আছে, আর তা হচ্ছে তোমাদের ভয় দেখানো। তোমাদের ভয় দেখিয়েই তাদের সময় মনের সুখে কোনো রকমে কেটে যায়। কিন্তু তোমরা আজকালকার কলেজের ছোকরারা দুপাতা ইংরেজি পড়েই ভূত প্রেতদের ডোন্ট কেয়ার করে দাও। এই সেদিন মামদভূত এসে আমাকে তার দুর্দশার কাহিনী বলে গেল। সেই কাহিনী শুনলে চোখে আর জল রাখা যায় না। কে এক ছোকরা নাকি ডাক্তারি পড়ে, মরা কেটে কেটে তার বুক বলে গিয়েছে। এক রাতে এসে ঘুমোচ্ছিল, এমন সময়ে মামদো তার ঘরে গিয়ে হাজির। মামদো যেই তার খাটের সামনে গিয়ে দাঁড়িয়েছে, ছোকরার ঘুম অমনি গেল ভেঙে। মামদোর প্রথমটা মনে হলো ছোকরা ভয়ানক ভয় পেয়েছে, কারণ সে মামদোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মামদো তার দিকে চোখ দুটো যতটা পারে পাকিয়ে কটমট করে তাকালে। ছোকরা তখন ডান পাশ ফিরলে, মামদো সেই পাশে গিয়ে হাজির। ছোকরা তখন শুধোলে, তুমি কি চাও? মামদো কোনো জবাব না দিয়ে আরও বিশ্রীভাবে তাকালে। তারপর যা হলো তুমি শুনলে বিশ্বাস করবে না। ছোকরা মামদোর দিকে আবার খানিকক্ষণ তাকিয়ে থেকে বললে, দেখো, তোমার যদি আর কোনো কাজ না থাকে তবে তুমি ওইখানে চুপ করে দাঁড়িয়েই থাকো। আমার অন্য কাজ আছে, অর্থাৎ এখন আমি ঘুমোবো। বলেই সেই পাজি ছোকরা আবার বাপাস ফিরে অম্লান বদনে ঘুমিয়ে পড়ল। বলো তো, এরপরে আমাদের ভয় দেখানোর সুখটুকুই বা কোথায় থাকে, আর আমাদের মুখ রক্ষাই বা হয় কেমন করে? তুমিও দেখছি ওই দলেরই লোক।
তোমার এই অন্যায় ব্যবহারে আমি অত্যন্ত দুঃখিত। ভবিষ্যতে আমাদের দেখে তোমরা ভয় পেও, তাহলেই আমাদের আনন্দ। কিন্তু এইটুকু আনন্দ থেকেও তোমরা যদি আমাদের বঞ্চিত করো, তাহলে ব্রহ্মদত্তির কথা শেষ হবার আগেই কন্ধকাটা বলে উঠল, সরে দাঁড়াও, সরে দাঁড়াও, পথ থেকে সরে দাঁড়াও। ফিরে দেখি একটি স্ত্রীলোক পথ দিয়ে আসতে আসতে হঠাৎ আমাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে লজ্জায় আধ হাত জিভ কেটে মুখে 7 হাত ঘোমটা টেনে দিলে। কন্ধকাটা বললে, এখনও সরে দাঁড়ালে না? কেমন লোকে তুমি, মহিলার সম্মান জানো না? তাড়াতাড়ি আমি সরে দাঁড়ালুম। মহিলাটি ঘোমটার ফাঁক দিয়ে একবার আমাকে দেখে ফিক করে একটুখানি কৃতজ্ঞতার হাসি হেসে হেলে দুলে চলে গেলেন। আমি বললুম, উনি কে? কন্ধকাটা খুব সম্ভ্রমের সঙ্গে বললে, উনি হচ্ছেন শ্রীমতী পেতনিবালা দত্ত। ব্রহ্মদত্তি মুখ থেকে হুকোটি নামিয়ে বললেন, পেতনিবালার ডাকনাম কুনি, ও হচ্ছে বুনির বোন। আমি বললুম, বুনি কে? ব্রহ্মদত্তি বললেন, তুমি কি কখনো কুনি বুনির গল্প শোনোনি? না। তবে শোনো, কুনি আর বুনি হচ্ছে 2 বোন। মরবার পর 2 বোনই পেতনি হয়েছে। কুনি থাকে দত্তদের বাড়ির রান্নাঘরের এক কোণে, আর বুনি থাকে বাঁশবনে। এক রাত্রে দত্তদের বাড়ির বামুন ঠাকুর বাঁশবনের পাশ দিয়ে আসছে। এমন সময়ে বুনি বনের ভিতর থেকে বেরিয়ে এসে তার পথ জুড়ে দাঁড়ালো। পেতনি দেখেই তো বামুন ঠাকুর একেবারে ভয়ে আড়ষ্ট। কিন্তু বুনি সেদিন বামুনকে ভয় দেখাতে আসেনি। সে খালি বললে, কুনিকে বলো বুনির বেটা হয়েছে, সুমুখ দিকে গুড়মুড়ো, তার পিছন দিকে পা, একবার বলে দিও তো গা। এই বলেই বুনি অদৃশ্য হলো। বামুন ঠাকুরও ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে দত্তবাড়ির রান্নাঘরের সামনে এসে পড়ে দাঁত কপাটি লেগে অজ্ঞান হয়ে গেল। সকলে তার চোখে মুখে জল দিয়ে তাকে আবার চাঙ্গা করে তুললে। তারপর বামুন ঠাকুর যখন একটু ধাতস্থ হয়ে সকলের কাছে বুনির বেটা হওয়ার বিবরণ বলছে, তখন হঠাৎ রান্নাঘরের কোণ থেকে কুনি নাচতে নাচতে বেরিয়ে এসে আহ্লাদে 8খানা হয়ে বললে, ও ঠাকুর কয় দিবসের, ও ঠাকুর কয় দিবসের, অর্থাৎ খোকার বয়স কদিন হলো। এবারে দত্তবাড়ির সবাই ভয়ে অজ্ঞান হয়ে গেল। আজ যাকে দেখলে ও হচ্ছে সেই কুনি, বুনির সঙ্গে দেখা করতে চলেছে। কুনি ভারী লজ্জাবতী, অচেনা লোক দেখলেই ঘুমটা দেয়, আর ঘুমটার ভিতর থেকে ফিক ফিক করে হাসে। কথায় কথায় রাত বেড়ে যাচ্ছে দেখে আমি বললুম, আপনার সঙ্গে আলাপ করে বড় আনন্দিত হলুম, তাহলে আজ আমি আসি। ব্রহ্মদত্তি বললেন, সে কি, এই রাত্রে কোথায় যাবে? তার চেয়ে বেলগাছের ডালে এসে বসে দুদণ্ড বিশ্রাম করো। আমি বললুম, আগে আমি এখনও জ্যান্ত আছি, বেলগাছের কাটা আমার সহ্য হয় না। আমি আমার পৈতৃক ভিটে বাড়ি দেখতে এসেছি, আরও কত দূর যেতে হবে বলতে পারেন? ব্রহ্মদত্তি বললেন, তোমাদের ভিটে? হা 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 হা, ওই যে হাত 15 তফাতে চেয়ে দেখো, ওই যে উঁচু ঢিপিটা দেখছো, ওইখানেই আগে তোমাদের বাড়ি ছিল। এখন ওখানে গোভূতেরা থাকে। মানুষ দেখলে তারা ভয় দেখায় না, একেবারে গুতিয়ে দেয়। আমি বললুম, তাহলে আজ রাতটা আমি স্টেশনেই কাটিয়ে দেব, গোভূতদের আমি পছন্দ করি না। প্রণাম হই ব্রহ্মদত্তি ঠাকুর। এই বলে আমি চলে আসতে যাব, এমন সময় কন্ধকাটাটা আবার আমার সামনে এসে কাকুতি মিনতি করে বললে, দোহাই তোমার, তোমার 2টি পায়ে পড়ি, অন্তত যাবার সময়ও আমাকে দেখে দয়া করে একবার ভয় পেয়ে যাও, নইলে ভূতেরা কেউ আমাকে মানবে না। আচ্ছা আচ্ছা, আমি খুব ভয় পেয়েছি। এই বলে আমি সেখান থেকে হাসতে হাসতে চলে এলুম। আমার কথাটি ফুরুল। রামচন্দ্র ও শ্যামচন্দ্র এক বাক্যে মত প্রকাশ করলে, দেখ ডাহা গাঁজাখুরি গল্প। অপূর্ব বললে, সব ভূতের গল্পই গাঁজাখুরি, তবে কোনোটাতে গাঁজার মাত্রা কম থাকে আর কোনোটাতে থাকে খুব বেশি, এই যা তফাৎ। মানিকলাল বললে, আমার গায়ের কাটা গায়েই মিলিয়ে গেল, এখন আরেক কাপ চা খেয়ে গা তাতিয়ে না নিলেই নয়। আমি বললুম, বেয়ারা
চালে আও। এখন শুনবেন দ্বিতীয় গল্প, বাড়ি। 5 বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল। সেই সময়ে রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্ন দেখতুম। স্বপ্নে দেখতুম আমি যেন শহরের বাইরে এক পাড়াগাঁয়ে গিয়েছি। আঁকাবাঁকা পথ দিয়ে রোজই এগিয়ে যাই। পথের দুধারে কোথাও কলা গাছের ঝাড়, বাতাসে সবুজ নিশান উড়িয়ে দিয়েছে। কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান, মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধু চয়নের খেলা খেলছে। কোথাও তালকুঞ্জের ছায়া দোলানো এবং কাঁচা রোদের সোনা ছড়ানো ঝরঝরে সরোবর। ঘাটে ঘাটে নববধূরা ঘুমটায় মুখ ঢেকে কলসিতে জল ভরে নিচ্ছে। পথ যেখানে ফুরিয়ে গেছে সেইখানে একখানি মস্ত বাড়ি, দূর থেকে ছবির মতন দেখতে। সামনেই ফটক, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। বাড়ির চারিদিকে জমিতে কত রকমের গাছ, গন্ধরাজ, বকুল, রঙন, শিউলি, আরও কত কি। মাঝে মাঝে কেনার ঝোপে রং বেরঙের মেলা। রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানির সামনে গিয়ে দাঁড়াই। অপলক চোখে তার পানে তাকিয়ে থাকি। ভিতরে যাবার জন্যে প্রাণে স্বাদ জাগে, কিন্তু জনপ্রাণীকে দেখতে পাই না। ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না। পরের বাড়ি না জানিয়ে ভিতরে ঢুকতেও ভরসা হয় না। ফিরে আসি। রাতের পর রাত যায়, আমি খালি ওই একই স্বপ্ন দেখি। বারবার অনেকবার ওই একই স্বপ্ন দেখতে দেখতে আমার মনে দৃঢ় ধারণা হলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারুর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিলুম। আমার অসুখ সেরে গেল, কিন্তু তবু সেই স্বপ্নে দেখা বাড়িকে ভুলতে পারলুম না। মাঝে মাঝে এদেশ ওদেশ বেড়াতে যেতুম। পথে বেরুলেই চারিদিক লক্ষ্য করে দেখতুম স্বপ্নের বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা। একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই। বৈকালে বেড়াতে বেরিয়ে একটা গেঁয়ো পথ পেলুম। দেখেই চিনলুম এ আমার সেই স্বপ্নে দেখা পথ। পথের দুধারে সেই কলা গাছের ঝাড়, মেদি গাছের বেড়া দেওয়া বাগান, আলো ছায়া ভরা পুকুর ঘাট। অনেক দিন অদর্শনের পর পুরানো বন্ধুকে দেখলে মনে যে আনন্দের ভাব জাগে, আমারও মনে তেমনই ভাবের ছোঁয়া লাগল। আঁকাবাঁকা পথের শেষে ছবির মতন সেই বাড়িখানি। তাড়াতাড়ি এগিয়ে ফটকের কাছে গিয়ে দাঁড়ালুম। ডাকাডাকি করতে লাগলুম। ভেবেছিলুম কারুর সাড়া পাব না, কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভিতর থেকে বেরিয়ে এলো। কাকে চান? কারুকে নয়, এই বাড়িখানি আমার বড় ভালো লেগেছে। ভিতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না, এ বাড়ি ভাড়া দেওয়া হবে। বাড়িওয়ালা কোথায় থাকেন? এইখানেই থাকেন, কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে দিয়েছেন। বলো কি, এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কেন? ভূতের উপদ্রবে। ভূত? হেকালেও লোকে ভূত বিশ্বাস করে নাকি? দারোয়ান গম্ভীর মুখে বললে, আমিও বিশ্বাস করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই। যে ভূতটার ভয়ে আমার মনিব এ বাড়ি ছেড়েছেন, রাত্রে আমিও তাকে সচক্ষে অনেকবার দেখেছি। তার মুখ আমি ভুলিনি। অবহেলার হাসি হেসে আমি বললুম, ডাহা গাঁজাখুরি গল্প। দারোয়ান বিরক্তভাবে আমার মুখের দিকে তাকালে, বললে, গাঁজাখুরি গল্প? অন্তত আপনার মুখে এ কথা শোভা পায় না। অনেকবার যে ভূতকে আমি দেখেছি, যার মুখ আমি এই জীবনে ভুলব না, সে হচ্ছেন আপনি নিজে। আমি আপনাকেই দেখেছি। এখন শুনবেন তৃতীয় গল্প, মাথা ভাঙার মাঠে। মোহনপুরের পিরু দর্জির ছেলে দিলু বা দিলদারের বয়স হলো প্রায় 16, কিন্তু আজও সে বাপের কোনো উপকারে লাগল না। পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে দিনরাত সে খেলাধুলো করে বেড়ায়, পরের বাগানের ফল চুরি করে এবং স্কুলে যাবার নামও মুখে আনে না। দিলুকে পিরু বাপু বাছা বলে
মিষ্টি কথা বলে অনেক বুঝিয়েছে, কিন্তু দিলু সেসব কানেও তোলেনি। দিলুর পিঠে পিরু অনেক লাঠি ভেঙেছে, তবু দিলু শায়েস্তা হয়নি। দেখে শুনে পিরু হাল ছেড়ে দিয়েছে। কিন্তু সেদিন পিরুর পকেট থেকে যখন 20টা টাকা চুরি গেল এবং তার সন্দেহ হলো ছেলের ওপরে, তখন আর সে সহ্য করতে পারলে না। দিলুকে দূর করে বাড়ি থেকে তাড়িয়ে। দিলু হচ্ছে মহা ডানপিটে ছোকরা। বাড়ি থেকে গলা ধাক্কা খেয়েও সে কিছুমাত্র দমল না। সারাদিন পথে বিপথে হইচই করে বেড়ালো এবং সন্ধ্যের পর মাথা ভাঙার মাঠে গিয়ে একটা তাল গাছের তলায় বসে চিৎকার করে গান গাইতে লাগল। এখন এই মাথা ভাঙার মাঠের একটুখানি ইতিহাস আছে। আগে এ মাঠে সন্ধ্যের পর ভয়ে কেউ হাঁটত না, কারণ ডাকাতেরা লাঠি মেরে পথিকদের মাথা ভেঙে সর্বস্ব কেড়ে করে নিত। এখন আর ডাকাতের ভয় নেই বটে, তবু সন্ধ্যের পরে ভয়ে কেউ এ মাঠ মারায় না, কারণ এখানে নাকি ভয়ানক ভূত প্রেতের ভয়। কিন্তু ডান পিঠে দিলুর এত বড় বুকের পাটা যে এমন জায়গায় এসেই সে গান জুড়ে দিয়েছে। রাত 12টা পর্যন্ত গান গাইবার পর খিদের চোটে দিলুর পেটের নাড়ি টনটন করতে লাগল। তখন সে আস্তে আস্তে উঠে গায়ের দিকে ফেরার চেষ্টা করলে, কিন্তু ঠিক সেই সময়ে খানিক তফাতে কাদের গলার আওয়াজ পাওয়া গেল। কারা কথা কইতে কইতে এই দিকেই আসছে। মাথা ভাঙার মাঠে রাত দুপুরে মানুষের সাড়া পাওয়া যায়, এমন অসম্ভব কথা দিলু কোনোদিন শোনেনি। তবে কি সত্যি সত্যি? ভয়ে দিলুর মাথার চুলগুলো শটান খাড়া হয়ে উঠল। তাড়াতাড়ি কোন দিকে চম্পট দেবে তাই ভাবছে। এমন সময় চাঁদের আলোয় দেখতে পেলে কারা সব দল বেঁধে একেবারে তার সম্মুখে এসে পড়েছে। গুনতিতে তারা 20 জন, মানুষের মতো দেহ, অথচ প্রত্যেকেই উঁচুতে মোটে 1 হাত। তাদের অনেকেরই মাথার চুল আর গোবদারি পেকে গেছে বটে, কিন্তু তবুও তারা ছোট ছোট খোকার চেয়ে বেশি ঢ্যাঙা হতে পারেনি। দিলু চোখ কপালে তুলে অবাক হয়ে ভাবছে, এ আবার কোন মুল্লুকের মানুষ রে বাবা। এমন সময়ে দলের ভিতর থেকে একটা লোক তার কাছে এগিয়ে এলো। সে লোকটা বেজায় বুড়ো, বেজায় বেটে, আর তার শনের মতো পাকা দাড়ি পা পর্যন্ত লুটিয়ে পড়েছে। বুড়ো বললে, এই যে বাপের অবাধ্য ছেলে দিলু, আমরা তোমাকেই এতক্ষণ খুঁজছিলুম। দিলু জবাব দেবে কি, তার দাঁতে দাঁত লেগে গেল। বুড়ো আবার বললে, বুঝেছ দিলু, আমরা তোমাকেই খুঁজছিলুম। দিলু তেমনই চুপচাপ। বুড়ো আবার বললে, আমরা তোমাকেই খুঁজছিলুম, বারবার 3বার আমি কথা কইলুম, তুমি যে জবাব দিচ্ছ না। তবু দিলু জবাব দিলে না। বুড়ো তখন সঙ্গীতের দিকে ফিরে বললে, দিলু জবাব দেবে না, তোমাদের কাজ তোমরা করো। দলের অন্য লোকগুলো কি একটা লম্বা মোট বয়ে আনছিল। হঠাৎ তারা সেই মোটটাকে ধূপ করে দিলুর পায়ের তলায় ফেলে দিলে। সেটা একটা মরা। বুড়ো বললে, দিলু, ওই মরাটাকে কাঁধে তুলে নাও। দিলু আটকে উঠে বললে, ওরে বাপরে, সে আমি পারবো না। বলেই সে দৌড়ে পালাতে গেল। কিন্তু সেই খুদে খুদে লোকগুলো চারদিক থেকে ছুটে এসে তাকে একেবারে মাটির ওপরে পেরে ফেললে। তারপর তারা মরাটাকে তুলে এনে দিলুর পিঠের ওপরে চাপিয়ে দিলে। ভীষণ আতঙ্কে ও বিস্ময়ে দিলু বুঝতে পারলে যে মরার হাত দুটো তার গলা আর পা দুটো তার কোমর বিষম জোরে চেপে ধরলে। ভূতের পাল্লায় পড়ে দিলুর প্রাণ বুঝি আজ যায়। মরাটাকে পিঠে নিয়ে উঠে দাঁড়িয়ে সে ভাবতে লাগল, বাবার অবাধ্য হয়ে পাপ করেছি বলেই এই ভূতগুলো আজ আমার উপরে এতটা তম্বি করতে পারছে। এই নাক কান মলছি, আর কখনো বাপ মায়ের অবাধ্য হব না। বুড়ো বললে, দিলু, যখন আমি তোমাকে মরাটা তুলতে বললুম তখন তুমি আমার কথা শুনলে না। এখন যদি আমি তোমাকে বলি যে মরাটাকে গোড় দিয়ে এসো, তাহলেও তুমি বোধহয় আমার কথা শুনবে না। দিলু কাঁপতে কাঁপতে বললে, শুনবো হুজুর, শুনবো। পিঠের আতঙ্ক এখন পিঠ থেকে নামাতে পারলেই বাঁচি। বুড়ো খলখল করে হেসে বললে, বেশ বেশ, এরই মধ্যে তোমার সুবুদ্ধি হয়েছে দেখে খুশি হলুম। এখন যা বলি শোনো।
আজ রাত্রের মধ্যেই তুমি যদি ওই মরাটাকে গণ না দাও, তাহলে তোমার ভয়ানক বিপদ হবে। এই গায়ের গোরস্থানে আগে যাও। সেখানে যদি সুবিধে না হয়, তবে অন্য গায়ের গোরস্থানে যেতে হবে। সেখানেও অসুবিধে হলে আবার অন্য কোনো গায়ের গোরস্থানে যাবে। মোদ্দা কথা, আজ রাত পোয়াবার আগেই ওই মরাটাকে গোড় দেওয়া চাইই চাই, নইলে মজাটা টের পাবে। এখন বিদেয় হও, খবরদার আর পিছন ফিরে তাকিও না। পিঠে মরা নিয়ে তার ভারে দুমড়ে পড়ে দিলু এগুতে লাগল। আকাশে চাঁদের মুখও তখন মরার মুখের মতোই হলদে দেখাচ্ছে। পৃথিবীর কোনো দিক থেকেই জনপ্রাণীর সাড়া আসছে না। গাছগুলো পর্যন্ত যেন দিলুর পিঠের ভয়ঙ্কর বোঝা দেখে স্তম্ভিত ও আড়ষ্ট হয়ে আছে, কোনো শব্দ করছে না। ভালো ছেলেরা এখন পেট ভরে খেয়ে দিয়ে নরম বিছানায় শুয়ে আরাম করে ঘুমোচ্ছে, আর এই নিশুত রাতে কেবল দিলুকেই কিনা একটা ভুতুরে পচা মরা পিঠে নিয়ে একলাটি গোরস্থানের দিকে এগিয়ে যেতে হচ্ছে। নিজের অবাধ্যতার ফল হাতে হাতে পেয়ে তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। ওই তো গায়ের গোরস্থান। দলে দলে বড় বড় কালো কালো গাছ গোরস্থানের চারিদিক ঢেকে দাঁড়িয়ে থেকে চাঁদের আলোকে তার কাছে আসতে দিচ্ছে না। অমন যে ডানপিটে ছেলে দিলু, তারও বুক এখন আতঙ্কে ঢিপঢিপ করতে লাগল। একবার ভাবলে এক ছুটে পালিয়ে যাই। তারপরেই লম্বা দাড়ি, এক হাত উঁচু বুড়ো আর তার সাঙ্গপাঙ্গদের কথা দিলুর মনে পড়ল। নিশ্চয়ই তারা কোথাও লুকিয়ে লুকিয়ে সবই লক্ষ্য করছে। না বাবা, আর তাদের পাল্লায় পড়া নয়। যেমন করে হোক মরাটাকে গোড় না দিয়ে আজ আর কোনো কথা নয়। গোরস্থানের এক জায়গায় একটা মস্ত গাছ ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোথাও একটা পাতা পর্যন্ত নেই। শুকনো ডালপালাওয়ালা মরা গাছটাকে দেখলেই মনে হয় যেন একটা প্রকাণ্ড কঙ্কাল অনেকগুলো হাত বাড়িয়ে সবাইকে শাসাচ্ছে। দিলু তার তলায় গিয়ে ভাবতে লাগল, তাই তো, গোরস্থানে তো এলুম, কিন্তু কোদালও নেই, কুড়ুলও নেই। এখন মাটি খুঁড়ব কেমন করে? হে লম্বাদারি বুড়ো হুজুর, আপনি কোথায় আছেন জানি না, কিন্তু দিলুর কানে কানে কে বললে, ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলু ভোরকে ও চমকে চারিদিকে তাকিয়েও কারুকে দেখতে পেলে না। তবে কে তার কানের কাছে কথা কইলে? আবার কে বললে, ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলুর গা রোমাঞ্চিত হয়ে উঠল। কিছুই না বুঝে সে বললে, তুমি আবার কে বাবা? দেখা দাও না, অথচ কথা কও। আমি হচ্ছি তোমার পিঠের মরা। কি বিপদ, তুমিও আবার কথা কইতে পারো নাকি? মাঝে মাঝে পারি। তাহলে দয়া করে আমার পিঠ থেকে নামো না বাবা, আমি একটু জিরিয়ে নিই। আগে আমাকে গোড় দেবার ব্যবস্থা করো। ওই শুকনো গাছের তলায় চেয়ে দেখো। দিলু গাছের তলায় চেয়ে দেখলে সেখানে একখানা কুড়ুল আর একখানা কোদাল পড়ে রয়েছে। তার কানে কানে মরাটা ফিসফিস করে ক্রমাগত বলতে লাগলো, আমাকে গোড় দাও, আমাকে গোড় দাও। দিলু তাড়াতাড়ি কুড়ুল ও কোদাল তুলে নিয়ে এসে মাটি খুঁড়তে লেগে গেল। খানিকক্ষণ খোঁড়বার পরেই তার কুড়ুলটা কোনো একটা জিনিসের উপরে গিয়ে পড়ল। দিলু হেঁট হয়ে তাকিয়ে দেখলে একটা কফিন গর্তের ভিতর থেকে বেরিয়ে পড়েছে। কফিনের ডালা খুলে দেখা গেল তার ভিতরেও রয়েছে আর একটা মরা। দিলু বললে, একই করে দুটো লাশ রাখা তো চলবে না। ওহে আমার পিঠে মরা মরা মনিব, তোমাকে এখানে গোড় দিলে তুমি আপত্তি করবে না তো? মরা জবাব দিলে না। দিলু মনে মনে বললে, বাঁচা গেছে, মরাটা এইবারে বোধ হয় আবার বোবা হলো, কথা কয়ে আর আমাকে ভয় দেখাবে না। এই বলে সে হাতের কুড়ুলটা অন্যমনস্ক হয়ে ফেলে দিলে, কিন্তু কুড়ুলটা গিয়ে পড়ল গোড়ের ভিতরকার মরাটার গায়ের ওপরে। সঙ্গে সঙ্গে গোড়ের ভিতরেই মরাটা খাড়া হয়ে দাঁড়িয়ে উঠে যাতনায় চেঁচিয়ে উঠল, ওহো হো, যা যা যা, নইলে এখনই মরবি মরবি মরবি। বলেই আবার সে কবরের ভিতরে আড়ষ্ট হয়ে শুয়ে পড়ল। দিলুতে তখন আর দিলু ছিল না। তার মাথার চুলগুলো যেন সজারুর কাটার মতন সিধে হয়ে উঠেছে, আর সর্বাঙ্গ দিয়ে দরদর করে ঘাম ছুটছে।
অন্ধের মতো চোখ বুজে চটপট কোদাল দিয়ে মাটি তুলে সে কবরটা আবার বুঝিয়ে দিলে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, বাপ, আর বোধহয় ওটা মাটি ফুঁড়ে উঠে দাঁড়াতে পারবে না। খানিক হাঁপ ছেড়ে দিলু আরও কয় পা এগিয়ে আবার মাটি খুঁড়তে আরম্ভ করলে। অল্পক্ষণ পরেই দেখা গেল সেই কবরটার ভিতরে রয়েছে একটা শুটকি বুড়ির মরা। এই মরাটা বোধহয় আগের মরাটার চেয়েও বেশি জ্যান্ত, কারণ ভালো করে মাটি খুঁড়তে না খুঁড়তেই সে চট করে উঠে বসে চেঁচাতে শুরু করলে, হু 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 হু, কেড়েছ না তুই, কেড়েছ না তুই। দিলু ভয়ে পেছিয়ে এলো। কোনো জবাব না পেয়ে শুটকি বুড়ির মরাটা ধীরে ধীরে দুই চোখ মুদে ফেললে। তারপর ধীরে ধীরে আবার কবরের ভিতরে শুয়ে পড়ল। দিলেও যে তখনই তাকে মাটি চাপা দিতে দেরি করলে না, সে কথা বলাই বাহুল্য। সে আবার আর একটা জায়গা খুঁড়তে শুরু করলে, কিন্তু এবার যেই মাটির ভিতর থেকে আর একটা মরার একখানা হাত দেখা গেল, অমনি সে তার উপর মাটি চাপা দিয়ে বললে, না, এ গোরস্থানে দেখছি সব কবরই আজ ভর্তি। এখন আমার উপায় কী হবে? আমার পিঠের মরা পিঠ থেকে নামাই কেমন করে? এ গায়ে তো আর কোনো গোরস্থান নেই। যাহাতক এই কথা বলা, পিঠের মরা অমনি দিলুর কানে কানে ফিসফিস করে বললে, মাহমুদপুরের গোরস্থানে, ওই দিকে। বলেই মরা তার বাঁ হাতখানা এগিয়ে দিয়ে অঙ্গুলি নির্দেশ করলে। প্রাণের দায়ে দিলু সেই দিকেই অগ্রসর হল। দু চারবার এবড়ো খেবড়ো আঁকাবাঁকা পথে সে হোঁচট খেয়ে পপাত ধরণীতলে হল, কিন্তু তার গলা ও কোমর থেকে মরার হাত পায়ের বজ্র আটুনি তবু আলগা হল না। তার পিঠের ওপরে এই বিভীষণ মোট দেখে বেচারা চেঁচিয়ে বাদুরদের শুনিয়ে কি যেন বলতে লাগল। আশপাশের জলাভূমির মধ্যে আলেয়ার আলোগুলো যেন আরও বেশি জলজলে ও ব্যতিব্যস্ত হয়ে উঠল। দিলু বারংবার নিজের মনে প্রার্থনা করতে লাগল, আল্লাহ, আমাকে দয়া করো, আল্লাহ, আমাকে দয়া করো, মাহমুদপুরকে তাড়াতাড়ি কাছে এনে দাও। শেষটা সে মাহমুদপুরে এসে হাজির হলো। মরা বললে, ওই গোরস্থান, আমাকে গোর দাও, শিগগির আমাকে গোর দাও। এইবার এই ছিনেযোগ দুর্দান্ত মরার কবল থেকে নিস্তার পাবে বলে দিলু হন করে পা দুটো গোরস্থানের দিকে চালিয়ে দিলে, কিন্তু বেশি এগুতে হলো না। হঠাৎ দিলু মুখ তুলেই চক্ষু স্থির করে রইল। ওরে বাবা! মাহমুদপুরের গোরস্থানের পাঁচিলের ওপরে পালে পালে ভূত আর পেতনি বসে আছে। কেউ খুব বুড়ো, কেউ আধ বুড়ো, কেউ যুব, আর কেউ বা শিশু। তাদের প্রত্যেকের চোখ উনুনের জ্বলন্ত কয়লার মতো দপদপ করছে। একটা বেজায় রোগা আর ঢ্যাঙা ভূত হঠাৎ দাঁড়িয়ে উঠে মাথার উপরে দুটো হাত নেড়ে ক্রমাগত বলতে লাগল, এখানে হবে না, এখানে ঠাঁই নেই, এখানে হবে না, এখানে ঠাঁই নেই, এখানে হবে না, প্রভৃতি। আর একটা বেজায় মোটা ভূত হঠাৎ পাঁচিল থেকে মাটির ওপরে থপাস করে লাফিয়ে পড়ে খোনা সুরে বলতে লাগল, শোন তবে কান পেতে, ওরে দুরাচার, তোকে মোরা খাবো করে চাটনি আচার। চোখ দুটো ছিঁড়ে নিয়ে খেলা যাবে ভাটা, আঙুল ভাজিয়ে হবে চচ্চড়ির ডাটা। লোমে তোর বানাইব শীতের কম্বল, মেটুলিতে হবে খাসা রসালো অম্বল। ঠ্যাঙের রাঙেরে খাবো করিয়া ডালনা, নাড়ি ভুড়ি শুষ্ক করি টাঙামো আলনা। হৃৎপিণ্ড কাটিয়া হবে দেয়ালের ঘড়ি, হাড়ের গুঁড়োতে হবে দাঁত মাজা খড়ি। শোন ছুচো কানামাছি, শোন রে মশক, চুলদাড়ি ছেটে নিয়ে করিব তোষক। চেঁচে নিলে ছালখানা গায়ে হবে জামা, নাদা পেটে তৈরি হবে তোফা এক ধামা। এই রকম সব ভয়ানক কথা শুনলে কোনো ভদ্রলোকেরই আর এগুবার ভরসা হয় না। দিলুরও হলো না, কিন্তু দিলুর পিঠের মরা তার কানে কানে বললে, গোর দাও, গোর দাও, আমাকে গোর দাও। বলতে বলতে সে তার হাতের বাঁধন এমন শক্ত করে তুললে যে দম বন্ধ হয়ে দিলুর প্রাণ যায় আর কি। কি আর করে, মরেছি না মরতে আছি, যা হবার তাই হোক, এই ভেবে দিলু পায়ে পায়ে আবার এগুতে শুরু করল। আর যায় কোথা? মাহমুদপুরের গোরস্থানের ভূতপেতনিরা পাঁচিলের ওপরে দাঁড়িয়ে উঠে ক্ষণক্ষণে আওয়াজে সমবেত সঙ্গীত আরম্ভ করলে, ধর ধর, মার মার, হুম 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 হুম, ঠাস করে মার চর, আর কিল গুম গুম,
গোরাভূতকে ডেকে আন, শিঙে তার খুব ধার, মামদোরা তেরে যাক, হুঁশিয়ার, মার মার। আচম্বিতে কোথা থেকে দুখানা অদৃশ্য হাত এসে দিলুর চুলের মুঠি ধরে বার কয়েক ঝাঁকানি মেরে তাকে শূন্যে তুলে বলের মতো 4-5 বার লোভালুপি করলে এবং তারপরে তার দেহটাকে পাশের এক খানায় ছুঁড়ে ফেলে দিলে। সেই বিশ্রী একগুয়ে মরাটা তবু দিলুর পিঠ ছেড়ে একটুও নড়ল না। কোনো রকমে আধমরা হয়ে দিলু হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়িয়েই শুনতে পেলে পাঁচিলের ওপরে তাল ঠুকতে ঠুকতে ভূতপেতনিরা তখন গাইছে, আই দিকি ফের হেতা আই দিকি, এবারেতে করে দেব ডিকি ডিকি হিকি হিকি। ডিকি ডিকি হিকি হিকি যে কাকে বলে দিলু তা জানত না, জানবার সাধু তার ছিল না। সে খালি কাঁদো কাঁদো মুখে বললে, ওগো পিঠে চড়া মরামশাই, মরে যখন আপনি মরেননি তখন ব্যাপারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর কি ওখানে আমাদের যাওয়া উচিত? তাহলে আমি তো মরবই, আপনারও হাড় কখানা আর আস্ত থাকবে না। মরা হঠাৎ তার একখানা হাত বাড়িয়ে দিয়ে একদিকে অঙ্গুলি নির্দেশ করে বললে, হোসেনডাঙ্গার গোরস্থান ওই দিকে। দিলু বললে, আবার? আপনি তো মরেছেনই, এবারে আমাকেও মারলেন দেখছি। একটা খোড়া ভূত তখন নেংচে নেংচে নাচতে নাচতে গান ধরেছে, দেবতেরে সিংনে রে তোর পেটে ঢু, হুস করে যাবি উড়ে ঝাড়ি যদি ফু, ভারী আমি করালোক ভয়ানক গো, ঠাস করে খাবি চর কান হবে ভো, সুর সুর সরে পর করোনা কটু। দিলুর আর টু শব্দ করবার সাধু ছিল না। সে কাঁপতে কাঁপতে ও মাতালের মতো টলতে টলতে কোনো ক্রমে আবার এগিয়ে চলল। সে বেশ বুঝলে আজ আর তাকে কেউ বাঁচাতে পারবে না। পাগলের মতো কতক্ষণ সে যে পথ চলল কিছুই জানতে পারলে না। কিন্তু মরাটা যখন আচম্বিতে তার কানে কানে বললে, ওই হোসেনডাঙ্গার গোরস্থান, তখন সে চমকে চেয়ে দেখলে পূর্ব আকাশের অন্ধকার বুকের ভেতর থেকে একটু একটু করে রূপলি আলোর আভা ফুটে উঠছে। মরা বললে, আর সময় নেই, আর সময় নেই, গোর দাও, আমাকে গোর দাও। কিন্তু আগেকার গোরস্থানে যে কাণ্ডটা হয়েছিল সেটা মনে করে দিলু আর অন্ধের মতো এগিয়ে গেল না। ভালো করে চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে যখন সে দেখলে ভূতপেতনিরা এখানেও সমবেত সঙ্গীত গাইবার জন্য প্রস্তুত হয়ে নেই, তখন পায়ে পায়ে এগিয়ে গিয়ে খুব সাবধানে হোসেনডাঙ্গার গোরস্থানে প্রবেশ করলে। মরা আঙুল দিয়ে দেখিয়ে বললে, ওইখানে ওইখানে। দিলু আরও কয়েক পদ অগ্রসর হয়ে দেখলে একটা কবরের পাশে একটা কফিন পড়ে রয়েছে। কবরটা নতুন খোঁড়া হয়েছে এবং কফিনের ভেতরে মরাটরা কিছু নেই। দিলু বললে, বুঝেছি মরামশাই, বুঝেছি। আপনি আমার পিঠে চড়ে আজ আরাম করবার জন্যে এই কফিন থেকেই পালিয়ে এসেছেন, কিন্তু আগেই এ কথাটা জানিয়ে দিলে আমাকে তো আর এমন সাতঘাটের জল খেয়ে মরতে হতো না। মরা ঠিক মরার মতোই বোবা হয়ে রইল। দিলু তখন কবরের পাশে গিয়ে দাঁড়ালো। অমনি রাত 12টা থেকে যে ভয়ানক মরাটা তার পিঠ ছেড়ে একবারও নামবার নাম করেনি, হঠাৎ সে তার হাত আর পা দুটো দিলুর গলা আর কোমর থেকে খুলে নিয়ে ধপাস করে সেই কবরের কফিনের ভিতরে গিয়ে পড়ে একেবারে স্থির হয়ে রইল। পাছে আবার তার জ্যান্ত মানুষের পিঠে চড়বার শখ হয়, সেই ভয়ে দিলু খুব তাড়াতাড়ি তার উপরে মাটি চাপা দিয়ে ফেললে। বাড়িতে ফিরে এসে দিলু তার বাবার 2 পা ধরে বললে, বাবা, আজ থেকে তুমি যা বলো তাই শুনব। দিলু নিজের কথা রেখেছিল, সে আর কখনো বাবার অবাধ্য হয়নি।